দাদি সকল কেমন আছো সবাই? আশা করি তোমরা সকলে ভালো আছো। তো আজকে আমরা দশম শ্রেণীর প্রথম অধ্যায় অর্থাৎ বাস্তব সংখ্যা সম্পর্কে আজকে আমরা আলোচনা করব। তো তোমাদের সকলের কাছে অনুরোধ যে এই ভিডিওটা তোমরা মনোযোগ সহকারে ভালোভাবে দেখবে, যাতে তোমরা ভালোভাবে বুঝতে পারো। তো আজকের এই আমরা চ্যাপ্টারটির নাম কি? বাস্তব সংখ্যা অর্থাৎ বাস্তব সংখ্যা। তো দেখো এই বাস্তবটা কি, সর্বপ্রথমে আমাদের এই বাস্তবটা বুঝতে হবে। তো দেখো আমরা এই যে বাস্তব এবং জীবনের মধ্যে যদি আমরা ভাগ করি, তাহলে সংখ্যাকে আমরা দুইটা ভাগে ভাগ করতে পারি। একটা হলো কাল্পনিক সংখ্যা, এবং দ্বিতীয়টা হলো বাস্তব সংখ্যা। এই দুটা প্রথমে আমরা যদি কাল্পনিক সংখ্যাটা বুঝে নেই, তাহলে আমরা বাস্তব সংখ্যাটি আরও ভালোভাবে বুঝতে পারবো। তো কাল্পনিক সংখ্যা আমরা সেই সংখ্যাকে বলি যা আমরা কোনো একটা অঙ্ক করার সময় আমরা কি করি, ধরে নিই। মনে করো আমরা অনেক সময় ধরেছি যে ধরি এই সংখ্যাটি এক্স বা এরকম করে অনেক সংখ্যাটি যখন ধরেছি, সেগুলোকে আমরা কাল্পনিক সংখ্যা বলি। এবং বাস্তব সংখ্যা হলো আমরা বাস্তবের জীবনে যে সংখ্যাগুলোকে আমরা ইউজ করি, ব্যবহার করি, সেগুলোকে বাস্তব সংখ্যা বলি। অর্থাৎ আমরা যে কোনো সময় 1, 2, 3 যে এই সংখ্যাগুলোকে ব্যবহার করি বারবার, তাই এই সংখ্যা সেগুলো হলো বাস্তব সংখ্যা। এখন প্রশ্ন হলো, এই বাস্তব সংখ্যা শুধু 1, 2, 3 এগুলো না, এই বাস্তব সংখ্যা আমাদের কয়েকটি সংখ্যার প্রণালী মিলে হয়। অর্থাৎ বাস্তব সংখ্যা সর্বপ্রথমে আমি যদি বলি, তো আমাদের এই বাস্তব সংখ্যাগুলো এই প্রত্যেকটা সংখ্যা মিলে হয়েছে। অর্থাৎ প্রথমে স্বাভাবিক সংখ্যা, দ্বিতীয় পূর্ণ সংখ্যা, তৃতীয় অখণ্ড সংখ্যা, চতুর্থে পরিমেয় সংখ্যা এবং পঞ্চমে অপরিমেয় সংখ্যা। এই যে সংখ্যা যেগুলো আছে, এই প্রত্যেকটা এই সংখ্যাগুলো মিলে আমাদের একটা বাস্তব সংখ্যা গঠিত হয়েছে। তো সর্বপ্রথমে এগুলো আমরা ক্লাস 9-এ পেয়ে এসেছি, এগুলো আমাদের বুঝতে হবে। তো সর্বপ্রথমে আছে আমাদের কাছে স্বাভাবিক সংখ্যা। স্বাভাবিক সংখ্যা বা যেটাকে আমরা ইংরাজিতে ন্যাচারাল নাম্বার বলি, অর্থাৎ স্বাভাবিক সংখ্যা বা প্রাকৃতিক সংখ্যা এগুলো হলো যেগুলো প্রাকৃতিকভাবে সৃষ্টি হয়েছে। অর্থাৎ প্রথমে যখন আমরা এই যখন আমরা আদিম যুগে আমাদের এই যে পূর্বপুরুষগণ যখন গণনা করতো, তারা কি করতো, গণনা করে 1, 2, 3 থেকে 9 পর্যন্ত তারা অটোমেটিক কি করতো, গণনা করতো। অর্থাৎ এগুলো প্রাকৃতিকভাবে সৃষ্টি হয়েছে, সেই জন্য সেগুলোকে প্রাকৃতিক সংখ্যা বা আমরা স্বাভাবিক সংখ্যা বলি। অর্থাৎ এক থেকে অসীম সংখ্যা পর্যন্ত সংখ্যাগুলোকে আমরা প্রাকৃতিক সংখ্যা বলি বা স্বাভাবিক সংখ্যা বলি। দ্বিতীয়ত হচ্ছে পূর্ণ সংখ্যা। পূর্ণ সংখ্যা হলো একটা পূর্ণ যখন হবে, মনে করো পূর্ণ সংখ্যা যেগুলো আমরা ক্লাস 9-এ পেয়ে এসেছি, 0 থেকে যেগুলো স্টার্ট হয় 1, 2, 3 এগুলো অসীম পর্যন্ত সংখ্যাগুলোকে আমরা পূর্ণ সংখ্যা বলি। তৃতীয়ত আছে অখণ্ড সংখ্যা। অখণ্ড সংখ্যা কি? যে সংখ্যাগুলো কোনো কি খণ্ড আকারে নাই, মানে কোনো একটা পূর্ণ মানে একটা খণ্ড নাই, মানে একটা ভাগ করা নাই। মনে করো আমি তোমাদেরকে বলি যদি 1, তার মানে 1 কি কোনো খণ্ড করা নাই। আবার হাফ যদি আমি বলি, তার মানে হাফটা কি আমাদের খণ্ড করা। মানে কি হাফটা কি 2 ভাগের 1, মানে একটা জিনিসের আধাটুকু, তার মানে আধাটুকু কি একটা খণ্ড করা, কিন্তু একটা কি পূর্ণ। ঠিক একইভাবে 2 একটা কি পূর্ণ। ঠিক আছে, অর্থাৎ যেটা একটা পূর্ণ আকারে আছে তাহাকে আমরা অখণ্ড সংখ্যা বলতে পারি। এবং অখণ্ড সংখ্যার যেটা মনে রাখবে, ঋণাত্মক করতে পারে, অর্থাৎ -1, -2, -3 এগুলো হতে পারে। অর্থাৎ অখণ্ড সংখ্যা যদি আমি বলি -2, -1 এভাবে হয় 0, 1, 2 এই অসীম পর্যন্ত সংখ্যাগুলো হবে অখণ্ড সংখ্যা। বা আমরা যে সংখ্যা রেখা যেটা এঁকেছিলাম, সেটাতে প্রত্যেকটা সংখ্যা থেকে অখণ্ড সংখ্যা। আমরা সংখ্যা রেখা কীভাবে আঁকতাম, এখানে মাঝখানে 0 দিতাম এবং এখানে ডান দিকে ধনাত্মক সংখ্যাগুলো লিখতাম এবং বাম দিকে ঋণাত্মক সংখ্যাগুলো লিখতাম। তখন এই যে অখণ্ড যে এই যে সংখ্যা রেখা, এখানে যে প্রত্যেকটা সংখ্যা যেগুলো থাকতো সেগুলো অখণ্ড সংখ্যা থাকতো। এবং চতুর্থ আছে পরিমেয় এবং অপরিমেয়। এই দুটো সংখ্যা আমাদের এই বাস্তব সংখ্যা অর্থাৎ ক্লাস 10-এর চ্যাপ্টার 1-এ খুব বেশি কাজে লাগবে। অর্থাৎ পরিমেয় সংখ্যা কি? পরিমেয় সংখ্যা আমরা পড়েছিলাম যে সংখ্যাকে আমরা p/q আকারে লিখতে পারি, সেটাকে আমরা পরিমেয় সংখ্যা পরিমেয় সংখ্যা বলতে পারি। অর্থাৎ মনে করো হাফ, 4/1 এগুলো কি একটা p/, মানে এখানে p আছে, এখানে q আছে, এখানে p আছে, এখানে q আছে, এগুলোকে আমরা বলি কি পরিমেয় সংখ্যা। অর্থাৎ যেটা কি। আর দ্বিতীয়ত পরিমেয় সংখ্যা একটা হলো, পরিমেয় সংখ্যা তিনটা মানে গঠন হলো। একটা হলো হয় পরিমেয় সংখ্যাটা কি থাকবে, ভগ্নাংশ আকারে থাকবে। অর্থাৎ আমি যেভাবে বলেছিলাম 2/1, 4/1, 5/1 এরকম ভাবে থাকবে। দ্বিতীয়টা হলো পরিমেয় সংখ্যা যখন হয় দশমিক পরে, ঠিক আছে, দশমিক পরে এভাবে এক জায়গায় শেষ হয়ে যাবে। অর্থাৎ দশমিক পরে এটা কি হয়ে যাবে, সীমিত থাকবে। ঠিক আছে, দ্বিতীয়টা হবে দশমিক পরে এটা সীমিত থাকবে। এবং তৃতীয়টা হবে এটা যদিও দশমিক পরে অসীমিত হয়, তাহলে এটা পৌনঃপুনিক আকারে থাকবে।
ঠিক আছে, পৌনঃপুনিক আকারে থাকবে। সেটা তোমরাও ক্লাস 9-এ পেয়ে এসেছো। পৌনঃপুনিক আকার মানে হলো, মনে করো আমি বললাম 3 2, আবার যদি 3 2 আবার 3 2 এরকমভাবে আসতে থাকে, তার মানে এটা কি হচ্ছে, রিপিট হচ্ছে, মানে কি এটাকে পৌনঃপুনিক আকারে আছে। ঠিক, তার মানে পরিমেয় সংখ্যা আরেকটা হলো পরিমেয় সংখ্যা। যদি এই তিনটা আমি বললাম, তো এক নম্বরে হলো পরিমেয় সংখ্যা, যেটা এটা ভগ্নাংশের আকারে থাকতে পারে, অর্থাৎ p/q আকারে থাকতে পারে। দ্বিতীয়টি হলো এটাকে একটা মানে এটা একটা কি থাকবো, দশমিক পরে গিয়ে এখানে শেষ হয়ে যাবে, সমাপ্ত হয়ে যাবে। এবং তৃতীয়টি আমি বললাম যে এটাকে কি যদিও অসমাপ্ত হয়, অসমিত হয়, তবুও কি হবে, এটা কি হবে, বারবার এসে যাবে, অর্থাৎ পৌনঃপুনিক আকারে এসে যাবে। এই তিনটা হলো পরিমেয় সংখ্যা। এখন আসা যাক অপরিমেয় সংখ্যা। অপরিমেয় সংখ্যাটা হলো পরিমেয় সংখ্যার ঠিক বিপরীত বা উল্টা। ঠিক আছে, তার মানে পরিমেয় সংখ্যা কি হয়, আমরা কি করতে পারছি, এটাকে দশমিক পরে এক জায়গায় শেষ হয়ে যাচ্ছে, কিন্তু এটা অপরিমেয় সংখ্যা যেটা, এটা দশমিক পরে এক জায়গায় শেষ হবে না, এবং এটা রিপিটও হবে না। মানে কি, এটা বারবার কি ওই যে পৌনঃপুনিক আকারে আসবে না, অর্থাৎ শূন্য, মনে করো 0.1 2 3 5 7 8 এরকমভাবে যেতে থাকবে, সেটাকে আমরা অপরিমেয় সংখ্যা বলবো। এবং রুট সংখ্যাগুলো, √3 √2 যেগুলো সংখ্যা, এগুলো একটা কি অপরিমেয় সংখ্যা। কারণ যখন এগুলোর আমরা মান বের করবো, সেগুলো কি এইভাবে 0 1 2 মানে এরকম করে রিপিট হবে না, শুধু যেতে থাকবে, অসমিত আকারে আমরা কি পাবো, এটার মান পাবো। সেই জন্য √3 √2 এগুলো কি অপরিমেয় সংখ্যা, সেটা মনে রাখবে। এখন আমরা এই চ্যাপ্টারের সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়টি পড়তে যাচ্ছি, অর্থাৎ ইউক্লিড বিভাজন পদ্ধতি। তো সর্বপ্রথমে আমাদেরকে এই ইউক্লিড বিভাজন পদ্ধতিটা বুঝতে হবে। তো দেখো, আমরা প্রথমে ওই যে এখান থেকে স্টার্ট করি। সর্বপ্রথম এই পদ্ধতিটা কি, পদ্ধতি হলো যে কোনো একটা কাজ করার একটা প্রসেস, মানে একটা কাজ করার প্রক্রিয়া যেটা আমরা বলি, সেটাকে আমরা কি বলি, পদ্ধতি। এবং বিভাজন মানে কি, কোনো একটা জিনিস আলাদা করা, অর্থাৎ আলাদা করার পদ্ধতি। এবং সেটা ইউক্লিড কি একজন গণিতজ্ঞ না, তার নাম অনুসারে এটাকে মানে তিনি এই বিভাজন পদ্ধতিটা বের করেছিলেন, সেই জন্য তার নাম অনুসারে এই ইউক্লিড বিভাজন পদ্ধতিটা রাখা হয়েছে। তো এখন প্রশ্ন হলো, এই ইউক্লিড বিভাজন পদ্ধতিটা কি? তো এই যে পদ্ধতি, এটা আমরা ছোটোবেলা বা ক্লাস 6-7-এ পেয়ে এসেছি। অর্থাৎ মনে করো একটা সংখ্যাকে যখন আমরা ভাগ করি, ঠিক আছে, মনে করো আমি একটা সংখ্যা ধরে নিলাম 9, এবং সেটাকে আমি ভাগ করলাম 2 দিয়ে। এখন 9কে যদি 2 দিয়ে ভাগ করি, তাহলে 9কে 2 দিয়ে ভাগ করলে কী বার হবে, 4 বার হবে। 4 দুগুণা এখানে কত হবে, 8 হবে। অবশিষ্ট থাকবে কত, 1। ঠিক আছে, এই জিনিসটা আমরা বুঝলাম। এখন দেখো, এই প্রত্যেকটা ভাগের প্রত্যেকটা স্থানের নাম আছে, যেটা আমরা কি পড়ে এসেছি ছোটোবেলা ক্লাসে পড়ে এসেছি, অর্থাৎ ক্লাস 6-7-এ পড়ে এসেছি। অর্থাৎ এখানে যে 9 যেটাকে আমরা ভাগ করি, ঠিক আছে, যেটাকে আমরা ভাগ করি, সেটাকে আমরা বলি ভাজ্য। ঠিক আছে, সেটাকে আমরা বলি কি, ভাজ্য। দ্বিতীয়ত, যেটা দিয়ে আমরা ভাগ করি, কোনো একটা সংখ্যাকে যেটা দিয়ে আমরা ভাগ করি, সেটাকে আমরা বলি ভাজক। এবং তৃতীয়ত, যেটা আমাদের কাছে আসে, যেটাকে আমরা ভাগ করার পর, একটা সংখ্যাকে আরেকটা সংখ্যা দিয়ে ভাগ করার পর যেটা পাই, অর্থাৎ এখানে 4 পেয়েছি, সেটাকে আমরা বলি ভাগফল। এবং চতুর্থ, যেটা আমাদের কাছে সর্বশেষে থাকে, সেটাকে আমরা বলি ভাগশেষ বা অবশিষ্ট। ঠিক আছে, এতটুকু কথা ক্লিয়ার হয়ে গেল। এখন দেখো, আমরা যে ছোটোবেলায় একটা ফর্মুলা পেয়েছিলাম, ঠিক আছে, সেটা হলো ভাজ্য ইজুকাল টু ভাজক পূরণ ভাগফল যোগ ভাগশেষ। ঠিক আছে, এই ফর্মুলাটা পেয়েছিলাম, অর্থাৎ ভাজ্য ইজুকাল টু ভাজক পূরণ ভাগফল যোগ ভাগশেষ। দেখো, এখন আমরা এই প্রমাণটা প্রমাণ করে দেবো। অর্থাৎ ভাজ্য, যেটাকে আমরা ভাগ করি, এটা ইজুকাল টু, যেটা দিয়ে ভাগ করছি, সেটা পূরণ, যেটা পেয়েছি, যেটা ভাগ করার পর পেয়েছি, সেটা যোগ এই যে ভাগশেষ, অর্থাৎ যেটা অবশিষ্ট থাকলো সেটা। তো আমরা কি করি, এইটা প্রমাণ করে দিই। আমরা দেখি যে এই ভাজক 2 দিয়ে ভাগফল 4কে পূরণ করে ভাগশেষ 1 জুড়ে কি আমরা এই ভাজ্য 9 পাই। ঠিক আছে, বুঝা গেল? তো ভাজক 2 পূরণ ভাগফল 4 যোগ ভাগশেষ 1, অর্থাৎ 4 দুগুণা 8 যোগ 1,
4 8 আর 1 9, অর্থাৎ কত পাচ্ছি আমরা এই প্রত্যেকটাকে একটা বিশেষ নাম করে দিয়ে দেবো, যেটা দিয়ে আমরা বাহ্য যেটা এটাকে আমরা এ বলে দেব, এবং ভাজক যেটা এটাকে আমরা বি ধরে নেব, এবং ভাগফল যেটা আমরা পেয়েছি সেটাকে আমরা কিউ ধরে নেব, এবং যেটা আমরা ভাগশেষ দেখেছি সেটাকে আর ধরে নেব। এখন দেখো আমরা যদি এই ভাজ্য পূরণ, ভাজক পূরণ, ভাগফল যোগ ভাগশেষকে এটাকে এ বি কিউ এবং আর এর সাহায্যে সাজায়, তাহলে আমরা কি পাবো? অর্থাৎ প্রথমে ভাজ্য কি এ ইজ ইকুয়াল টু, আমরা বলতে পারি এ ইজ ইকুয়াল টু, এবং ভাজক পূরণ ভাগফল, অর্থাৎ ভাজককে বি ধরেছিলাম এবং ভাগফলকে কিউ ধরেছিলাম, অর্থাৎ ভাজক পূরণ ভাগফল অর্থাৎ বি পূরণ কিউ অর্থাৎ বি কিউ, প্লাস এই ভাগশেষ কত আর, ভাগশেষকে কি ধরেছিলাম আর যোগ আর। তার মানে আমরা এই ভাজ্য ও ইজুকাল টু ভাজক পূরণ ভাগফল যোগ ভাগশেষকে এ বি কিউ আর দ্বারা সাজালাম, অর্থাৎ একে আমরা কি ভাজ্য যেটাকে ভাগ করি, দ্বিতীয়টা বি হলো যেটা দিয়ে ভাগ করি ভাজক, তৃতীয়টা হলো ভাগফল যেটা ভাগ করার পর ফল পেয়েছি সেটা হলো ভাগফল, এবং আর যেটা রিমাইন্ডার যেটা ভাগশেষ হলো আর দ্বারা বোঝাতে হয়েছে। এই যে এ ইজুকাল টু বি কিউ প্লাস যেটা আর, এটাকে আমরা ইউক্লিড বিভাজন পদ্ধতি বলি। তো এই যে এ ইকুয়াল টু বি কিউ প্লাস আর, এটাকে আমরা ইউক্লিড বিভাজন পদ্ধতি বলি। এখন আরেকটা জিনিস কথা হলো যে এই যে ভাজক যেটা, এই ভাজকটা সবসময় ভাজক থেকে ভাগশেষটা সবসময় ছোটো থাকবে, ঠিক আছে? ভাজক থেকে সবসময় এখানে 2 আছে, তার মানে এখানে ভাগফলটা 2 এর ছোটো থাকবে, হয় 1 থাকবে আর না 0 থাকবে। এই কথাটা মনে রাখবে, কারণটা কি, এখানে যদি 2 হয়ে যায় তার মানে এখানে উপরে আরো একবার গিয়ে এখানে 0 এসে যাবে, ঠিক আছে? মানে ভাজকটা থেকে সবসময় ভাগশেষটা ছোটো থাকবে, অর্থাৎ এখানে আমরা লিখে নিলাম আর যেটা 0 সমান অথবা বড় এবং বি থেকে ছোটো, যেটা তোমরা লিখে নেবে, নোট করে নেবে। এইটা হলো ইউক্লিড বিভাজন পদ্ধতি, অর্থাৎ এ ইজ ইকুয়াল টু বি কিউ প্লাস আর, ঠিক আছে? মনে রাখবে। এবং আর যেটা এটা 0 সমান অথবা বড় এবং বি থেকে ছোটো। তো এখন আমি এই ইউক্লিড বিভাজন পদ্ধতিটা এখানে লিখে দিয়েছি, অর্থাৎ এ ইজুকাল, মনে রাখবে এ ইজুকাল টু বি কিউ প্লাস আর, আর যেখানে 0 সমান এবং বড়, বি থেকে ছোটো, এই জিনিসটা মনে রাখবে। এবং এখানে আমি ভাগটাও লিখে দিয়েছি, কীভাবে ভাগ করে এসেছে এই জিনিসটা তোমরা মনে রাখবে। এখন আমরা যে 1 নম্বর অনুশীলনী 1.1-এর 1 নম্বর প্রশ্নে দেওয়া আছে গোসাগু আমাদের নির্ণয় করতে হবে এবং এই ইউক্লিড বিভাজন পদ্ধতিটা ব্যবহার করে। তো আমরা একটা উদাহরণ নিয়ে, প্রথমে ছোটো একটা উদাহরণ নিয়ে বুঝে নেব, তারপর আমরা অনুশীলনীতে পার হয়ে যাব। তো সর্বপ্রথমে আমি 2টা সংখ্যা ধরে, হয়তো এই গোসাগুর জিনিসটা না জানা থাকতে পারে। তো গোসাগুর সম্পূর্ণ নাম হলো গরিষ্ঠ সাধারণ উৎপাদক, ঠিক আছে? এই জিনিসটা আমরা এখন বুঝতে চেষ্টা করবো। তো দেখো এই গরিষ্ঠ সাধারণ উৎপাদকটা কি, মনে করো সর্বপ্রথমে আমাদের উৎপাদকটা বুঝতে হবে। উৎপাদক মনে করো 2টা সংখ্যা, আমি মনে করি ধরে নিই 8 এবং 12। এই 8কে কোন সংখ্যা দ্বারা সম্পূর্ণরূপে ভাগ যায় সেটা হবে 8-এর উৎপাদক। 8-এর প্রথমে কোন সংখ্যা দ্বারা ভাগ যায়, 1 দিয়ে 8কে ভাগ যায়, 8 মানে কি 8-এর একটা উৎপাদক হবে 1, ঠিক আছে? দ্বিতীয়ত হবে 2 দিয়েও 8কে যায়, 2 দিয়ে 8কে কবার যায়, 4 বার যায়, তার মানে সম্পূর্ণরূপে ভাগ যায়, মানে কি 8-এর আরও একটা উৎপাদক 2 এবং 8-এর আরও একটা উৎপাদক কি 4 2 8, তারপর 8-এর আরও একটা উৎপাদক কত 8। ঠিক একইভাবে 12-এর উৎপাদক যদি আমরা বের করি তো 12কে প্রথমে 1 দিয়ে যাবে পুরো সম্পূর্ণরূপে, তারপর 2 দিয়ে যাবে, তারপর আবার 3 দিয়ে যাবে, 3 4 12, তারপর আবার 4 দিয়ে যাবে, তারপর আবার 6 দিয়ে যাবে, তারপর আবার 12 দিয়ে যাবে, ঠিক আছে? এগুলো তো বুঝতে পারছো। তার মানে 8-এর উৎপাদক যদি আমি বলি 1 2 4 8, এবং 12-এর উৎপাদক যদি আমি বলি 1 2 3 4 আর 6 12, ঠিক আছে? এখন দ্বিতীয়ত আছে সাধারণ, ঠিক আছে? সাধারণ কোনটা 8 এবং 12 মধ্যে, এখানে 1 আছে, এখানে 1 আছে, ঠিক আছে? দ্বিতীয়ত এখানে 2 আছে, এখানে 2 আছে, সাধারণ। এখানে 4 আছে, এখানেও 4 আছে, তার মানে আর 8 এখানে আছে, এখানে নাই, মানে আর কোনোটা সাধারণ নাই, কমন নাই, দুটির মধ্যে আছে এরকম নাই। এবং তৃতীয়টা আছে গরিষ্ঠ, মানে আমি বলেছিলাম সর্বোচ্চ, এখানে যে কমন যতটি গেছে এর মধ্যে সর্বোচ্চ কোনটা সেটা হবে গোসাগু। এখানে 4টা তোমরা দেখতে পাচ্ছ, 4টা এখানে 1 2 4টা কমন আছে, এবং এর মধ্যে 4টা কি আছে গরিষ্ঠ আছে, সর্বোচ্চ আছে, সেই জন্য এক্ষেত্রে 8 এবং 12 এর গোসাগু হবে 4, ঠিক আছে? মানে গরিষ্ঠ সাধারণ উৎপাদক। তো এখানে একটা আমি এক্সাম্পল নিয়েছিলাম 6 এবং 9-এর গোসাগু, সেটা আমরা ইউক্লিড বিভাজন পদ্ধতি অনুসারে আমরা সেটা কি করব, সমাধান করব, ঠিক আছে? তার মানে সর্বপ্রথম প্রসেসটা হলো আমাকে দেখতে হবে এই দুটার যে সংখ্যা, যে দুটা দেওয়া আছে এই সংখ্যা দুটোর মধ্যে কোন সংখ্যাটা বড়
সেটাকে আমরা চিহ্নিত করে নিতে হবে। অর্থাৎ 6 এবং 9-এর মধ্যে আমি যদি বড় বলি 9 বড়, সেটা প্রত্যেকে যে কোনো কেউ বলতে পারে, ঠিক আছে। দ্বিতীয়ত আমাদেরকে দেখতে হবে যে আমাদেরকে এটাকে এই যে আকার, এই আকারে লিখতে হবে। এই আকারটা বারবার মনোযোগ সহকারে দেখবে, ঠিক আছে। এইটা নোট করে নেবে, ইউক্লিড বিভাজন পদ্ধতিটা, ঠিক আছে। এখন আমরা কি করব, এটাকে ভাগ করতে আরম্ভ করব। এখন ভাগ করব কিভাবে, দেখো মনোযোগ সহকারে দেখো। ভাগ করব যে ছোট সংখ্যাটা আছে, সেই সংখ্যাটিকে আমরা বড় সংখ্যা যেটা আছে অর্থাৎ 9টাকে আমরা ছোট সংখ্যা দিয়ে ভাগ করতে আরম্ভ করবো, ঠিক আছে। তার মানে এখানে 9 বড় আছে, 6 ছোট আছে, অর্থাৎ 9কে আমরা 6 দিয়ে ভাগ করতে আরম্ভ করবো। তার মানে যদি 6কে আমরা 9কে ভাগ করি, তাহলে 6কে 6, অর্থাৎ একবার যাবে 6কে 6, আমাদের অবশিষ্ট 3 থাকবে, ঠিক আছে। অবশিষ্ট কত থাকবে, 3 থাকবে। আবার এখন তো আমরা দেখো আবার কি করব, এই ভাগটাকে আমরা চালিয়ে যেতে হবে যতক্ষণ না পর্যন্ত আমাদের ভাগশেষটা 0 আছে, ঠিক আছে, বুঝা গেল। এখন দেখো, এখন আমরা কি করব, দেখো আমি তোমাদেরকে প্রথমেই বলেছিলাম যে এটাকে আমরা ভাজ্য বলি, এটাকে আমরা ভাজক বলি, এটাকে আমরা ভাগফল বলি এবং এটাকে আমরা ভাগশেষ বলি, ঠিক আছে। এখন আমি কি করব, এখানে যে ভাজক যেটা দিয়ে এখানে ভাগ করা হচ্ছে, সেটাকে এখানে আনবো, সেটাকে ভাজ্য বানিয়ে নেবো। মনে রাখবে যে ভাজকটারে ভাজ্য বানিয়ে নেবো। এক্ষেত্রে প্রত্যেকটারে কি করব, ভাজকটারে ভাজ্য বানিয়ে নেবো। তো আমি এখানে লিখেও দিয়ে দিচ্ছি যে ভাজকটারে ভাজ্য বানাবো, মানে সব ক্ষেত্রে 1 নম্বর থেকে 2 নম্বর এখানে ভাগ করব, তখন ভাজক যেটা আমাদের কাছে আছে সেটাকে আমরা ভাজ্য বানিয়ে নেবো। সোজা কথা, ঠিক আছে, বুঝা গেল। এখন দেখো এটা দিয়ে এটাকে ভাগ করবো। 3 দিয়ে যদি 6কে ভাগ করি কত হয়, 3 দুগুণা 6, অর্থাৎ 2 বার যাবে, এখানে 6 আসবে, এখানে কত অবশিষ্ট থাকবে, 0 থাকবে। তো আমি তোমাদেরকে বলেছিলাম যখনই 0 আসবে, তখন আমরা এই ভাগ প্রক্রিয়াটা কি করব, বন্ধ করে নেব, এটাকে আমরা সমাপ্ত করে নেব। এখন দেখো, এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ কথা হলো যে এখানে আমরা ইউক্লিড বিভাজন পদ্ধতিটা মানে ব্যবহার করতে পারছি। অর্থাৎ এখানে আমরা একটা সংখ্যাকে ভাগ করেছি একটা সংখ্যা দিয়ে এবং একটা ভাগফলও পেয়েছি এবং অবশিষ্টও পেয়েছি। এখন আমরা এটাকে লিখতে পারি a = bq + r, ঠিক আছে, বুঝা গেল। a = bq + r, অর্থাৎ আমাদের এ কোনটা, এই 9টা, মনে রাখবে ভাজ্যকে আমরা এ বলি। দ্বিতীয়টা ভাজক যেটা দিয়ে ভাগ করেছি সেটা কি, বি, ঠিক আছে। এবং যা আমরা পেয়েছি ভাগফল, সেটাকে আমরা বলি কিউ, ঠিক আছে। এবং অবশিষ্ট যেটা থেকেছে সেটাকে আমরা আর বলি, ঠিক আছে। একথা মনে রাখবে। অর্থাৎ a = bq + r এই আকারে সাজাবো। অর্থাৎ আমি যদি বলি 9 = এটা 9 কি, এই 9 = bq, অর্থাৎ b কত, 6 পূরণ q, bq অর্থাৎ 6 পূরণ 1 যোগ আর কত, 3 যোগ 3, ঠিক আছে, বুঝা গেল। a = bq + r আকারে লিখলাম। এখন আসা যাক দ্বিতীয় এই ভাগে a কত আছে, কত আছে, 6 আছে, b কত আছে, এক্ষেত্রে কিন্তু বিটা কত, যেটি ভাগ করি সেটা হলো বি কত 3, এবং ভাগফল যেটা পেয়েছি ওটা কত 2, মানে কিউ হলো 2, এবং রিমাইন্ডার যেটা অর্থাৎ অবশিষ্ট যেটা, এটা হলো কি 0। অর্থাৎ এখন আমি বলতে পারি 6 = 3 পূরণ 2, অর্থাৎ ভাজক, এই দেখো ভাজক পূরণ ভাগফল, অর্থাৎ 3 পূরণ 2 যোগ রিমাইন্ডার অর্থাৎ অবশিষ্ট যেটা সেটা, ঠিক আছে। তো এখন আমাদের এই 2টা লাইন থেকে আমাদের গোসাগুটা বের করতে হবে। এখন দেখো এই 2টা লাইনের মধ্যে গোসাগুটা কী হবে, দেখো গোসাগু যখন আমরা বের করব তখন আমরা কি করব, সর্বপ্রথমে সর্বশেষ লাইনে দেখব, এবং সর্বশেষ লাইনে সমান চিহ্নের ঠিক ডান দিকের সংখ্যাটা আমাদের গোসাগু হয়ে যাবে। অর্থাৎ এখানে সর্বশেষ লাইনটা কোনটা, এটা, ওটা 0 আলা লাইনটা কোনটা, এটা সমান চিহ্ন যে এখানে আছে তোমরা দেখতে পাচ্ছ, এখানে ঠিক তার ডান দিকের সংখ্যা কত, ঠিক তার ডান দিকে কত, 3, এটা হবে গোসাগু, ঠিক আছে। এভাবে আমরা এই প্রসেস সাহায্যে, এভাবে আমরা ইউক্লিড বিভাজন পদ্ধতির সাহায্যে গোসাগু নির্ণয় করি।